এটা আবার কি হলো? দুজনের চা তো একই, তাহলে পাল্টাচ্ছ কেন? মনে হচ্ছে তোমারটা বেশি মজা হবে। কিন্তু দুইটা তো একই ছিল, কম বেশি চিনি লবণ তো দেইনি। চিনি লবণের চেয়ে বেশি কিছু আছে। ফালতু লজিক। তোমার মাথায় ঘিলু নেই, তাই বুঝবে না। হুম, তোমার মাথা তো একটার জায়গায় দুইটা দিল, তাই বেশি বোঝো। দুজনের মধ্যে আবারও শুরু হয়ে গেল আগেকার মতো টক ঝাল মিষ্টি তর্ক বিতর্ক। প্রেম আরশিয়াকে ডেকে বলল, বাইরে কত বৃষ্টি হচ্ছে দেখেছো? তখন থেকেই তো দেখছি। বাইরে বৃষ্টি, হাউ রোমান্টিক ওয়েদার। কিন্তু আমার বাসায় একটা নিরামিষ মহিলাকে নিয়ে দাঁড়িয়ে আছি। আরশিয়া গাল মুখ ফুলিয়ে বলল, তো দাঁড়িয়ে থাকতে বললো কে শুনি? যাও, চলে যাও। আরশিয়ার মুখ ফুলানোকে সাইডে রেখে প্রেম ফের ডেকে উঠল। আরু, দেখছো কত বৃষ্টি? চলো না একটু প্রেম করি। হোয়াট রাবিশ! আমার বাসায় এসে এসব অসভ্যতা করার সাহস কিভাবে হয় তোমার? তো করবো তো তোমার আর আমার বাসাতেই, তাই না? আবারও ফাজলামো করতেছো? প্রেম এবার মুখে কিছু না বলে আরশিয়ার অনেকটা কাছে এসে দাঁড়ালো। দু হাত দুদিকে দিয়ে দাঁড়িয়ে কিছুটা উন্মাদ হওয়া কণ্ঠে বলল, আরু জান, তোমার সাথে ফাজলামো করেও মজা পাই আমি। এই হয়েছে হয়েছে, সরো সরো প্লিজ। একটা চুমু খাই প্লিজ। আরশিয়া দু হাতে মুখ ঢেকে রেখে বলছে। না না না, প্লিজ সরো সরো। প্রেম এবার আরশিয়ার দু হাত ধরে পেছনে আটকে দিয়ে বলল, এখন এখন কি করবে আরু বেবি? দেখো ভালো হবে না কিন্তু, বেশি হয়ে যাচ্ছে। প্রেম আরশিয়ার কোনো কথা কর্ণপাত না করে আরশিয়ার আরো কাছে এগিয়ে যাচ্ছে। আরশিয়া ভয়ে চোখ বন্ধ করে কাঁপছে কিছুটা। এমনভাবে কয়েক সেকেন্ড থাকার পর দেখে না প্রেম কিছু করছে না। কিছুটা স্বস্তি পেয়ে চোখ খুলে দেখে প্রেম এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরশিয়া এবার অনেকটাই লজ্জা পেয়ে গেল। কিছু বলার আগেই হুট করে আরশিয়ার কপালে চুমু দিয়ে দিল প্রেম। আরশিয়া চমকে উঠল। অন্তরাত্মা কাঁপছে আরশিয়ার। কিছু বলতেও পারছে না। এখন এমন মনে হচ্ছে যে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কপালে চুমু দিয়ে প্রেম একটু নিচে নেমে গিয়ে আরশিয়ার কানে গিয়ে ফিসফিস করে বলল, আমি আমার আরুকে আদর করব, আর আমার আরু সেটা দেখবে না, সেটা তো হতেই পারে না। কথাটা বলে প্রেম এক সেকেন্ডও থামল না। মনের আনন্দে দৌড়ে রুম থেকে বের হয়ে বাসার যাওয়ার উদ্দেশ্যে বের হলো। আরশিয়া ওই অবস্থায় দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বা কি হয়েছে এগুলোর কোনো কিছুই তার বোধগম্য হচ্ছে না। পেছন ফিরে নিচে তাকিয়ে দেখলো প্রেম নিচ থেকে তার দিকে তাকিয়ে আছে। আরশিয়ার চোখাচোখি হতেই প্রেম হাতের মাধ্যমে একটা ফ্লাই কিস ছুটে দিয়ে দৌড়াতে লাগলো। আরমনে দৌড়ে বের হতে নিয়ে ওপর পাশ থেকে আসা আরশিয়ার ভাইয়ের সাথে ধাক্কা খেলো। আরশিয়ার ভাই অফিস থেকে বাসায় ফিরেছে। ধাক্কা খেয়ে দুজনে দুজনকে সরি বলল। তবে আরশিয়ার ভাই সরি বলে চলে গেলেও প্রেম তাকে দেখে একটু অবাক হয়। অবাক হয়ে আনন্দে বলছে, এটা তো নীলিমা আপুর হাজবেন্ড, কিন্তু উনি এখানে কেন? রাত প্রায় 10টার কাছাকাছি। বৃষ্টিতে আধ ভেজা হয়ে বাসায় ফিরছে প্রেম। বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে তার ভাবিকে মানিয়ে কোনো রকমে নিজের রুমে প্রবেশ করেছে। এই অবস্থায় দেখলে তার মা কিছু বলুক আর না বলুক, বাবা আর ফুপি মিলে শুরু করে দেবে কাহিনী। রুমে এসে অর্ধভেজা ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় পড়ে গেল। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে আরশিয়ার নাম্বারে একটা টেক্সট লিখলো। এদিকে আরশিয়া সবাইকে রাতের খাবার খাইয়ে দিয়ে নিজে না খেয়ে চলে আসলো রুমে। আরশিয়ার মা অবশ্য অনেক জোরাজুরি করেছে খাওয়ার জন্য, কিন্তু আরশিয়া একদম স্তব্ধ হয়ে আছে যেন। তার গলা দিয়ে খাবার নামছেই না মনে হচ্ছে। এই সবের জন্য সে নিজেকে দোষ দিচ্ছে। প্রেমকে এতটা মাথায় তুলেছে বলেই আজ এমন কিছু করে যেতে পারলো। মূলত সন্ধ্যার সেই কাহিনীতে আরশিয়া খুব বেশি লজ্জিত। নিজেকে তার খুবই জঘন্য মনে হচ্ছে। আর প্রেমকেও মনে মনে খারাপ ছেলে হিসেবে বিবেচনা করছে। কেননা ছেলেরা কাছে আসলেই কেন ছুতে চাই, এটা আরশিয়ার একদমই পছন্দ না। শুধু পছন্দই না বললে ভুল হবে, আরশিয়ার এটা থেকে খুবই বাজে আর নিচু কাজ বলে মনে হয়। যদিও আমাদের সমাজে প্রেম ভালোবাসা মানে শরীরের চাহিদা থাকবেই, কিন্তু আরশিয়া প্রেম ভালোবাসা বলতে এগুলো মানে না। সে চায় সম্পর্কটা যেন পবিত্র হয়, কিন্তু এটা কয়জনেরই বা হয়? এসব ভাবতে ভাবতেই একপাশে অস্থায়ীভাবে ফেলে রাখা ফোনটা টুং করে ভেজে উঠল। যদিও আরশিয়ার একটু ইচ্ছে নেই দেখার বা জানার যে কিসের নোটিফিকেশন বা কি আসলো, তবে ফোনটা তার চোখের সামনে থাকতে ফোন স্ক্রিনে প্রেমের নামটা ভেসে উঠল। প্রেম টেক্সট করেছে, আমি বাসায় এসে পৌঁছেছি। জানতাম তুমি আমার খবর দিবে না, আমি নিজেই নিজে থেকে জানিয়ে দিলাম মাই ডিয়ার। প্রেমের টেক্সট পড়ে আরশিয়ার আবার কেমন যেন একটা লাগলো। আসলে ব্যাপারটা হচ্ছে আরশিয়া মূলত সিদ্ধান্তহীনতায় ভুগছে। সে এটা ভেবে ডিপ্রেশন হচ্ছে যে প্রেম আসলে ভালো ছেলে নাকি খারাপ ছেলে।
তার সাথে থাকাটা ভালো হবে নাকি সে সত্যি ভালোবাসে নাকি সবটাই আবেগ। তার নিজের বয়সে ছোট্ট একটা ছেলে আমাকে কিভাবে ভালোবাসতে পারে, এসব ভেবে আরশিয়া অনেকটা চিন্তিত। তাছাড়া কিছু কিছু কাজে প্রেমের প্রতি মায়া আসে, আবার কিছু কাজে বিরক্ত আসে। আরশিয়া ফোনটা পাশে রেখে মনে মনে নিজের সাথে সিদ্ধান্ত নিল যে এখনই এত প্যারা নেওয়ার কিছু হয়নি, একটু সময় দেওয়া উচিত। পরে না হয় ভেবেচিন্তে একটা কিছু হবে। আর প্রেম কতদিন এমন করে আমিও একটু দেখি। এগুলো ভেবেই মনটাকে একটু শান্ত করে ঘুমের প্রস্তুতি নিল। প্রেম আরশিয়াকে টেক্সট করে প্রায় আধা ঘন্টা যাবৎ ফোনটা হাতে নিয়ে বসেছিল। এটা ভেবে যে নিশ্চয়ই আরশিয়া কিছু একটা রিপ্লাই দেবে, কিন্তু না, আরশিয়া কিছুই বলল না। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবারও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। এখন আর রাফাকে স্কুলে নিয়ে যাওয়ার আলাদা প্যারানটা নেই, কারণ বাসার সামনে থেকে ভ্যান এসে রাফাকে নিয়ে যায়। অন্যদিকে আয়নেরও সেম, যদি খুব বেশি জরুরি হয় তাহলেই কেবল গার্ডিয়ান সাথে করে যায়। বাচ্চাগুলো এখন বেশ পারদর্শী, তাই তাদেরকে নিয়ে আর এত চিন্তা নেই। এদিকে স্কুলে যাওয়া হয় না বলে প্রেমেরও আর স্কুলের সময়টাতে আশাকে দেখা হয় না। ভার্সিটিতেও দুজনের একই দিনে ক্লাস থাকে না বলে সচরাচর দেখাটা হচ্ছে না। মাঝে মাঝে দেখা হয় যদি প্রেম খুব জোর করে তাহলে। কিন্তু সেদিনের পর থেকে আজ 3 দিন হতে চলল আরশিয়ার সাথে কোনো রকমের কোনো দেখা সাক্ষাৎ আর যোগাযোগও নেই। কল দিলেও রিং হতেই থাকে, রিসিভও করে না, আবার কেটেও দেয় না। ব্যাক করবে তো দূরে থাক। প্রেম বেশ চিন্তায় পড়ে গেল। সেদিনের টেক্সটে রিপ্লাইয়ের কিছুই বলল না। এখন চাইলেও আর হুট করে বাসায় চলে যেতে পারবে না, কারণ আরশিয়ার বাবা মা এখন তাকে চেনে, আর তাই এত ঘন ঘন গেলে ব্যাপারটা তারা ভালো চোখে দেখবে না। খুব চিন্তিত হয়ে প্রেম ব্যালকনিতে বসেছিল আর ভাবছিল আরশিয়ার সাথে কি বেশি খারাপ কিছু করেছি, এই জঘন্য, এই জন্য কি রেগে আছে। এত চিন্তার মধ্যে হঠাৎ তার মনে পড়ল আরশিয়ার ভাইয়ের কথা। তাৎক্ষণিক বসা থেকে উঠে কিছুটা দ্রুত প্রেম তার ফুপুর ঘরে প্রবেশ করলো। তড়িঘড়ি করে প্রবেশ করে নিলেও অনুমতি নিতে ভুলে গেল। প্রেমের ফুপু প্রেমকে দেখে অনেক বেশি অবাক হয়ে প্রশ্ন করলো, কি রে, তুই আমার ঘরে? কোনো দরকার? প্রবীর প্রশ্নে প্রেমের সম্বিত ফিরে এলো। সে প্রায় ভুলে গিয়েছিল যে এটা তার ভাবি কিংবা মায়ের রুম না, যে সে চাইলেই হুট করে ঢুকে পড়তে পারবে। বরং এটা তার সেই ফুপুর রুম, যে ফুপুর সাথে কোনোদিন আর কোনো কালেই প্রেমের বনিবনা ছিল না। তাই তার রুমে আসলে যে সে এমন প্রশ্ন করবে আর অবাক হবে, এতে দোষের কিছুই নেই। প্রেম উপস্থিতি বুদ্ধি কাজে লাগিয়ে তাৎক্ষণিক নিজেকে অনেকটা স্বাভাবিক করে তার ফুপির প্রশ্নের উত্তর দেবে তো দূরে থাক, শুনেই নাই এমন ভান করে খাটের নিচে আর আলমারির আনাচে কানাচে একটু উকিঝুঁকি মেরে আয়ান আয়ান বলে চিল্লাতে চিল্লাতে রুম থেকে বের হয়ে গেল। এতে করে তার ফুপুকে এটাই বুঝিয়ে দিয়ে গেল যে সে আয়ানের খোঁজে এসেছে। প্রেম এত জোরে ডাকলো যে সত্যি আয়ান এসে উপস্থিত হলো। রুম থেকে বেরোতেই প্রেম বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলো। প্রেমের ভাবি সম্পূর্ণ ব্যাপারটা খেয়াল করে প্রেমকে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো তো, কোনো সমস্যা? টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি নিয়ে খেতে খেতে বলল। কথাটা ভেবে দেখলো আসলে ঠিক, তার ভাবি একটু হেল্প করতে পারবে, আর সে মানুষ হিসেবে ভালো বলেই প্রেম তার থেকে হেল্প নেবে বলে মনস্থির করলো। ফুপির ঘরে আমার একটু দরকার আছে, তুমি হেল্প করতে চাইলে ফুপিকে ঘর থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করো। আর হ্যাঁ, ফুপির মোবাইলটা যেন রুমেই থাকে। প্রেমের ভাবি নীরা কোনো রকম প্রশ্ন করা ছাড়াই বলল, ঠিক আছে, তুই আড়ালে গিয়ে দাঁড়া, আমি বের করছি। আর কাজ শেষ হলে আমাকে ইঙ্গিত দিয়ে জানিয়ে দিবে। নীরা ফুপির রুমে গিয়ে বলল, ফুপি, একটু সাহায্য করতে হবে। কি সাহায্য? আসলে বাবা সকালে বাজার থেকে কচু এনেছে, আর সাথে চিংড়ি। আম্মু বলল আপনি নাকি কচু খুব ভালো রান্না করতে পারেন, আর বাবাও নাকি আপনার হাতের কচুর রান্না অনেক পছন্দ করে। তাই বলেছিলাম কি, যদি একটু কিচেনে এসে রান্নাটা করে দিতেন। নিজের প্রশংসা শুনলে কারই বা ভালো লাগে না, তাই উনিও নিজের প্রশংসা শুনে খুশি মনে নীরার সাথে চলে গেল কিচেনে। উনি চলে যাওয়ার সাথে সাথে প্রেম তার রুমে ঢুকে মোবাইল খুঁজতে লাগলো। খুব বেশি সময় লাগলো না পেতে। মোবাইলটা হাতে নিয়ে সাইড বাটন টিপতেই দেখে পাটান লক দেওয়া। প্রেম খুব বিরক্ত নিয়ে বলল, বুড়া বয়সে আসছে আবার ফোনে লক দিতে। মনে হচ্ছে ফোনে কত পার্সোনাল কাজকর্ম আছে, বলাও যায় না থাকতেও পারে। যেই পরিমাণে ডেঞ্জারাস। নিজে নিজে কথাগুলো বলতে বলতে কয়েকটা বাটন ট্রাই করলো আর সফল হলো। বয়স্ক মহিলা তাই এত জটিল বাটন দেয়নি, আর প্রেমের মতো ইয়াং জেনারেশনের ছেলে মেয়ের জন্য এটা কোনো ব্যাপারই না।
পুরো গ্যালারি 2 থেকে 3 বার ঘেটে ফেললো, কিন্তু কাজের কাজ হলো না। যেটা খুঁজতে চেয়ে সেটা পেল না। খুব বিরক্ত হয়ে ফোনটা ঠাস করে ফেলে দিল। 2 সেকেন্ড পর কি মনে করে ফোনটা আবার হাতে নিয়ে অন্য অ্যাপসগুলো দেখতে লাগলো। বয়স্ক লোকের ফোনে কি আর অ্যাপস থাকতে পারে? তবে ইমো আর হোয়াটসঅ্যাপ পেল। এগুলোতে ঢুকে পুরো কন্ট্যাক্ট খুঁজলো, বিশেষ করে কন্ট্যাক্টে দেওয়া পিকগুলো দেখলো। একটা কন্ট্যাক্টে এসে 2-3 সেকেন্ডের মতো তাকিয়ে থাকলো। তারপর যা যা নেওয়া সেগুলো স্ক্রিনশট দিয়ে নিজের ফোনে সেন্ড করে আবার নিজের চ্যাট লিস্ট রিমুভ করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় কিচেনের দিকে কিছুটা এগিয়ে গিয়ে একটা শীষ বাজিয়ে চলে আসলো নিজের রুমে। আজকে অ্যাসাইনমেন্ট দেওয়ার লাস্ট ডেট। আরশিয়ার কোনো খোঁজ পায়নি প্রেম। ভীষণ বিরক্ত নিয়ে ভার্সিটিতে আসলো সে। এসে মুখ বাংলা 43 করে বসে আছে। একটু পর প্রেমকে ডেকে তার বন্ধু আরিফ বলল, তোকে বাইরে ডাকছে। কে? মারবি না তো? আজব, মারবো কেন? তার নাম তো জানি না, শুধু জানি সিনিয়র আপু। কিন্তু তুই তো বারণ করেছিস সিনিয়র আপু ডাকতে। প্রেম এক লাফে বসা থেকে উঠে গেল। মুখে তার বিজয়ের হাসি। মনে হচ্ছে সে কোনো কিছু জয় করতে পেরেছে। প্রেমের এমন হাসি দেখে আরব কিছুই বুঝতে পারল না। আরিফকে কিছু বোঝার সুযোগ না দিয়ে বলল, আর হ্যাঁ, সিনিয়র আপু নয়, তার নাম আরশিয়া অয়নম। তো তাকে আরশিয়া আপু বলে ডাকবি, ওকে? বলে হনহন করে চলে গেল বাইরে। এদিকে আরিফ বোকা হয়ে বসে আছে। আরশিয়াকে অনেকটা নার্ভাস লাগছে। প্রেম এমনটা দেখে ঘাবড়ে গেল। আরশিয়ার একটু কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, কিছু কি হয়েছে? কতগুলো কল আর টেক্সট দিলাম, একটু কিছু বললেও তো পারতে নাকি? আরশিয়া কিছু বলছে না। কিছু বলছো না যে? আরশিয়া এবারও কিছু না বলে ব্যাগ থেকে প্রেমের অ্যাসাইনমেন্টগুলো দিয়ে পেছন ফিরে হাঁটা ধরল। প্রেম এবার অনেকটা রেগে গেল। রাগ না করারও কথা না। একে তো ফোন কলের জবাব দেয়নি, তার উপর এখনো একদম চুপ হয়ে আছে। দেখে মনে হচ্ছে সে কথা বলতেই শেখেনি। প্রেম রেগে গিয়ে পেছন থেকে হ্যাসকা টানে আরশিয়ার হাতটা ধরল। আরশিয়া ব্যথা পেয়েছে কিছুটা, আর আগুনের মতো জ্বলে উঠে উঁচু গলায় বলল, সমস্যা কি তোমার? সব কিছুর মধ্যে শরীর ছুতে হবে কেন? এমনিতে কথা বলা যায় না? প্রেম এবার সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারল। মূলত ওই দিনের জন্য আরশিয়া এইভাবে চুপ করে আছে। এটার জন্য অনুতপ্ত হলেও আরশিয়ার বলার লাস্ট কথাটার উত্তরে বলল, প্রথমে কিন্তু শরীর ছুঁয়ে কথা বলিনি আরশিয়া। প্রথমে হোক আর পরে ছুতেই হবে কেন? ধরে রাখা আরশিয়ার হাতটা হালকা করে ছেড়ে দিয়ে প্রেম ছোট্ট করে বলল, সরি। অনেক বেশি রেগে থাকায় আরশিয়া কিছু না বলেই আবারও হাঁটা ধরল। প্রেম কিছুটা জোরে বলল, ধন্যবাদ আপু অ্যাসাইনমেন্টগুলো লিখে দেওয়ার জন্য। প্রেমের মুখে আপু শুনে আরশিয়ার কেমন একটা লাগলো। আসলে এই মুহূর্তে আরশিয়ার মুড সুইং হচ্ছে বেশি। সে কি করছে বা কি করবে সেটা সে নিজেও বুঝতে পারছে না। প্রেম আপু বলাতে তার খুশি হওয়ার কথা থাকলেও সে আপু ডাকটা শুনে একটু থমকে দাঁড়ালো। 2 সেকেন্ড পর কিছুটা দৌড়ানোর মতোই হেঁটে ক্লাসে না গিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। পেছনে দাঁড়িয়ে থাকা প্রেম সবটাই দেখলো আর সবটা বুঝতেও পারলো। মনে মনে নিজেকে শাসিয়ে বলছে, ওপস, প্রেম, কি দরকার ছিল তোর এত কিছু করার? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? মনকে ধমকে প্রেম বলল, চুপ শালা, মেয়ে দেখলে নয়, বল যে আমার আরুকে দেখলে মাথা ঠিক থাকে না। অ্যাসাইনমেন্টগুলো হাতে নিয়ে ক্লাসে প্রবেশ করতেই প্রেমের বন্ধুরা হুমড়ি খেয়ে পড়ল প্রেমের ওপর। যদিও প্রেম অ্যাসাইনমেন্টের খাতাগুলো খুব সযত্নে আগলে রাখলো, যেন ওদের ধাপাধাপিতে খাতার কোনো প্রকার সমস্যা না হয়। আরিফ কিছুটা জোর করেই প্রেমের কাছ থেকে খাতাগুলো নিল দেখার জন্য। নিয়েই প্রেমের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, কি রে, দুটার মধ্যে তো একটা আজকে জমা দিবি, ঠিক আছে, কিন্তু আর অন্যটা তো জমা দেওয়ার সময় শেষ। আর তুই মনে হয় আগের সপ্তাহে এটা জমা দিয়েছিলি। তোরা এই সায়েন্স বুঝবি না। না না, আমরা বুঝতে চাই। এখানে উপস্থিত থাকা 4-5 জন বন্ধুই খুব কাছের, তাই প্রেম ভনিতা ছাড়াই বলল, কি যেন বলছিলি, আবার বলতো। বললাম এই খাতাটা তো কোনো কাজের না, এটা জমা দেওয়া লাগবে না। জমা দিতে কে বলেছে? তাহলে আমার কাছে থাকবে, বুঝতে পারছিস না? এখানে আমার আরুর হাতের লেখা, মানে বুঝছিস? দেখলেও শান্তি। চোখ টিপে কথাটা বলেই হাসলো প্রেম। উপস্থিত সবাই হেসে উঠল তার সাথে। বাসায় গিয়ে আরশিয়ার আরো দম বন্ধ লাগছে যেন। তার আবারও মুড সুইং হচ্ছে। তার এখন মনে হচ্ছে যে প্রেমের সাথে হয়তো খুব খারাপ ব্যবহার করা হয়ে গেছে। সারা রুমে পায়তারা করে বেড়াচ্ছে। এমন সময় ফোনটা বেজে উঠল। আরশিয়া দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিল, যেন সে ফোনটা আসার অপেক্ষায় ছিল। ফোনটা রিসিভ করে কানে দিতেই অপর পাশ থেকে বলল,
অপেক্ষায় ছিলে বুঝি? অপেক্ষায় থাকবো কেন? 3 দিন যাবৎ কল দিচ্ছি, রিসিভ হচ্ছে না, আর এখন রিং না হতেই রিসিভ হয়ে গেল। তো এটাকে আমার কি মনে হওয়া উচিত? আরশিয়া নিরুত্তর। প্রেম আবার ডেকে পড়ল। আরু, সত্যি অপেক্ষায় ছিলে? আরশিয়া ছোট্ট করে জবাব দিল। মনে হচ্ছে ছিলাম। প্রেম খুশিতে চিল্লিয়ে উঠল। আরশিয়া ফের প্রশ্ন করল। এত খুশি হওয়ার কি হলো? তুমি বুঝবে না। বোঝাও একটু। না, তুমি বাচ্চা মানুষ। আরশি এবার আওয়াজ করেই হেসে বলল। বাচ্চা আমি নাকি তুমি? দুজনেই হেসে দিল। প্রেম আচমকা প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞেস করে বসল। আচ্ছা, রাফার আম্মুকে তো দেখলাম না। আচমকা এমন প্রশ্নের জন্য আরশিয়া প্রস্তুত ছিল না। আরশিয়া জবাব না পেয়ে প্রেম ফের বলল। কি হলো, কিছু বলছো না যে? আরশিয়া অনেকটা রাগান্বিত কণ্ঠে বলল। শোনো, রাফার জন্মদাত্রী মা হয়তো আমি না, কিন্তু রাফা আমারই মেয়ে ছিল, আছে আর থাকবে বলেই কলটা কেটে দিল। প্রেম থ হয়ে বসে আছে আরশিয়ার এমন কথা শুনে, আর ভাবছে কথা যেটাই বলুক না কেন, কিন্তু এখানে রেগে যাওয়ারই বা কি হলো? রেগে যাওয়ার মতো তো কিছু বলিনি। ইদানিং আরশিয়াকে বুঝতে পারছে না প্রেম। কোলাহলে ঘিরে রাখা শহরটা যখন নিস্তব্ধতায় ছেয়ে গেল, প্রত্যেকটা প্রাণী যখন সারাদিনের ক্লান্তি শেষে ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে, বুকের ভেতর হাহাকার করা প্রেম তখন চাঁদবিহীন আকাশটাকে তাকিয়ে থেকে অনেক কিছুর হিসাব কষতে ব্যস্ত। তখন আরশিয়া কল কেটে দেওয়ার পর প্রেম আর কোনো রকম কল টেক্সট করলো না। জানতেও চাইল না যে ঠিক কী কারণে রাগ করে কল কেটে দিয়েছে। ভাবলো মেয়েটা হয়তো ডিপ্রেসড, তাই এই মুহূর্তে তাকে বিরক্ত না করাই ভালো। যদিও তাকে সারাটা দিন এত এত বিরক্ত করি, এখন এসব ভাবলেও নিজের প্রতি বিরক্ত আসছে। আবার তাকে বিরক্ত না করতে পারাও যায় না যে, কি করেই বা পারবো? মানুষটাকে যে বড্ড বেশি ভালোবাসি। এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ রুমে থাকা প্রেমের ফোনটা বেজে উঠল। তখন রাত বাজে 2টা। এই সময় কারো কল কিংবা টেক্সট আসার কথা না। কিছুটা অবাক হয়ে প্রেম ব্যালকনি থেকে রুমে এসে ফোনটা হাতে নিয়ে বেশ অবাক হলো। এত রাতে আরশিয়ার কল? 1টা 2টা না, প্রায় 5টা কল দিয়েছে। 5 নাম্বার কল দেওয়ার পরে প্রেম ব্যালকনি থেকে টের পেয়েছে। ভাবনাতে এতটাই মগ্ন ছিল যে একদমই টের পায়নি। কিছুটা ভয় পেয়ে গেলেও কিছু হয়নি তো। এগুলো ভাবতে ভাবতেই কল ব্যাক করলো। ব্যাক করার সাথে সাথে আরশিয়া কল রিসিভ করে নিল। রিসিভ হতে না হতেই প্রেম তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো। কি হয়েছে আরু পাখি, এত রাতে কল দিলে যে? কোনো কিছু হয়েছে নাকি? দিতে পারি না? অবশ্যই, কেন পারবে না? ঘুমিয়েছিলে বুঝি? না, ঘুমোইনি। কল রিসিভ করতে লেট হলো যে? বেলকনিতে ছিলাম। ওখানে কি? তোমাকে ভাবছিলাম। আমাকে? তাও এত রাতে? তোমাকে ভাবতে আবার রাত দিন লাগে নাকি? লাগে না বুঝি? হুম, লাগে না। সময়ে অসময়ে, রাতে দিনে, সেকেন্ডে মিনিটে, ঘরে বাহিরে, রুমে ওয়াশরুমে, সব জায়গায় তুমি বিরাজ করো। ঠিক হবিস, তাই বলে ওয়াশরুমে গিয়েও? আপনার মিস করা যাবে না। মিস করলেই যদি তুমি হাতছাড়া হয়ে যাও, তখন আমার কি হবে? হাই রে। তোমাকে ভাবলে আমার মনে হয় তুমি আমার সাথেই আছো। আচ্ছা হয়েছে। কি হয়েছে? কিছু তো হলো না এখনো। এই লাইনে থাকো, একদম বেলাইনে যাবে না। যাই। চুপ, এই জন্য তোমাকে কল দিয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। বলেন তাহলে কেন কল দিয়েছেন মাই ডিয়ার সিনিয়র আপু? বলবো। বলো বলো। প্রেম, তুমি সত্যি আমাকে ভালোবাসো? আরশার এমন প্রশ্ন শুনে প্রেমের বুকটা ধক করে উঠল। এমন প্রশ্ন করা মানে সে শিওর হতে চাচ্ছে, আর শিওর হওয়া মানে সেও আমাকে ভালোবাসে। এরকম হিসাব মিলিয়ে প্রেম কিছুটা মোহগ্রস্ত হয়ে বলল। তোমাকে ভালোবাসি সেটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে আরু পাখি? আমি কি প্রমাণ করতে বলেছি? জানতে চেয়েছি শুধু। আমি আপনাকে অনেক 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 ভালোবাসি আমার আরু জান। আরশা চুপ হয়ে আছে। আছো? হুম। কিছু বলছো না যে? রাত হয়েছে, ঘুমিয়ে যাও, গুড নাইট। বলেই প্রেমকে কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল। বরাবরের মতোই প্রেম এবারও বোকার মতো ফোনের দিকে কিছু সময় তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবছে, আরু পাখি তুমি ফেসে গিয়েছো। তোমার বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। দিনটা শুক্রবার থাকায় আজ আর কারো তেমন তাড়া নেই কোনো কিছুতে। বেশ বেলা করে প্রেম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলো। খুব বেশি খিদে পেয়েছে বলেই বের হতে হলো, তা না হলে দুপুরের আগে বের হওয়ার কথাই না। ফোন চাপতে চাপতে ড্রয়িং রুমে যাচ্ছিল। প্রেমের রুম হতে ড্রয়িং রুমে যেতে হলে তার ফুপির রুম ফেলে তারপর যেতে হয়। তো যেতে যেতে প্রেম হঠাৎ রুমে কিছু শুনতে পেল। আড়ালে একটু দাঁড়িয়ে সম্পূর্ণটা শুনেই তারপর ড্রয়িংয়ে গেল।
মনে মনে ভাবছে এবার হয়তো বা হিসাবটা মিলাতে পারবে। ড্রয়িং রুমে গিয়ে দেখে সবাই আছে এখানে, বড় ভাইয়াও আছে। অন্যদিন খুব সকালে বড় ভাই অফিস চলে যায় বলে তেমন একটা দেখা যায় না। বড় ভাই প্রেমকে দেখেই বলল, কি রে, কি অবস্থা তোর? একই বাসায় থেকেও 2-3 দিন পর পর তোর দেখা পাওয়া যায়। কি করবো ভাইয়া, তুমি অফিসে চলে যাও, আমিও তো ক্লাসে চলে যাই, তাই হয়তো। আর রাতে? প্রেম কিছু বলতে নেবে অমনি নীরা দুই ভাইকে থামিয়ে দিয়ে বলল, আগে ওরে খেতে দাও, তা না হলে দেখা যাবে তোমাদের তর্কের চক্করে সে না খেয়ে চলে যাবে। বড় ভাই বেশ বিরক্ত নিয়ে বলল, কেন চলে যাবে? আর গেলে যাক, কিছু বললেই খাবারের সাথে কেন রাগ করতে হবে? প্রেমের খিদেটা একটু বেশিই ছিল বলে সে আর কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে উঠে গেল। যাওয়ার সময় পেছন থেকে বড় ভাই ডেকে বলল, আব্বুর ব্যবসাটা এবার একটু দেখ অন্তত। প্রেম এই অবস্থায় দাঁড়িয়ে 2 সেকেন্ড কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, কিভাবে কি করতে হবে একটু বুঝিয়ে দিও। প্রেমের কথায় ভাই আর ভাবি বেশ খুশি হলো। তারা তো তার ভালোর জন্যই কথা শোনায়, ভালো কিছু করুক এটাই তো তাদের চাওয়া। সকাল থেকে এই অবধি আরশিয়া প্রায় অনেক কাজকর্ম শেষ করলো। পুরো সপ্তাহের কাজ রেখে দেওয়া হয় এই একটা অফডের জন্য। সকালে নাস্তা সবাইকে খাইয়ে এবার দুপুরে রান্নার প্রস্তুতি চলছে, সাথে জামিলা হাতে হাতে সাহায্য করছে। এই একটা শুক্রবারেই আরশিয়া তার আম্মুকে রান্না করতে দেয় না, কারণ বাকি দিনগুলো দুপুরে রান্নাতেও তার আম্মুই করে। ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে রাফা কিচেনে এসে বলল, ফুপি, আমি বোরিং হচ্ছি। হাতের কাজ করতে করতেই আরশিয়া বেশ আহ্লাদি স্বরে বলল, আমার মনই বোরিং হচ্ছে কেন? একা একা বোরিং হব না? ও মা, একা কেন? দিদা কোথায়? দিদার সাথে তো অনেকক্ষণ গল্প করেছি, আর ভালো লাগছে না। তাহলে এখন তোমার কি চাই বলো তো? আমার ফোনটা একটু দাও না, একটু গেম খেলেই দিয়ে দেবো। এই ব্যাপার? না না, এ ব্যাপার না, ব্যাপার আরেকটা আছে। বলো, সেটা কি? অনেকদিন তো হলো কোথাও ঘুরতে নিয়ে যাও না আমাকে। আজকে কি আমাকে ঘুরতে নিয়ে যাবে ফুপি? আরশিয়া রাফার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, ঠিক আছে মনি, আমরা বিকেলে বের হব, কেমন? রাফা খুশি মনে আরশিয়ার ফোন নিয়ে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিল সবাই। তখন প্রায় রোদ হেলে এসেছে, বিকেল হয়ে আসছে। রাফা বেশ এক্সাইটেড ঘুরতে যাওয়া নিয়ে। আরশিয়া রাফাকে লাল টুকটুকে একটা জামা পরিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়ে বের হলো বাইরে। বাসার আশেপাশে সব জায়গায় প্রায় ঘোরা হয়ে গেছে বলে আরশিয়া এবার বাসা থেকে একটু দূরে একটা সুন্দর পার্কে রাফাকে নিয়ে গেল। ওখানে গিয়ে রাফা বেশ আনন্দিত হলো, কি সুন্দর হেসে খেলে বেড়াচ্ছে পিচ্ছি মেয়েটা। এমন সময় আরশিয়ার ফোনে কল আসলো। আরশিয়া ফোনটা হাতে নিয়ে দেখলেও প্রেম কল দিয়েছে। এখানে বাচ্চাদের একটু ভিড় থাকায় আরশিয়া রাফার হাত ধরে রেখেই পার্কের গেটের কাছে গেল, যেটা ছিল প্রায় রাস্তার সাথেই। একটু পাশ কেটেই আরশিয়া ফোন কল রিসিভ করে প্রেমকে জানালো ওরা একটু বাইরে এসেছে ঘুরতে। প্রেম জোরাজুরি করছে লোকেশন দিতে, যেন সেও আসতে পারে। প্রেমের সাথে কথা বলতে বলতে কখন যে রাফা আরশিয়ার হাত ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেছে সেটা আরশিয়া খেয়াল করতে দেখলো রাফা মাম্মা মাম্মা ডাকতে ডাকতে কারো পেছন পেছন যাচ্ছে। আর অমনি একটা গাড়ি এসে রাফাকে একটা ধাক্কা দিয়ে চলে গেল। আরশিয়া ফোনটা কানে রেখে আতঙ্কিত হয়ে একটা চিৎকার দিল, রাফা বলে। আমরা আমাদের জীবনের সব থেকে যে জিনিসটাকে বেশি আগলে রাখার চেষ্টা করি, যেটা আমাদের খুব আদরের হয়, শখের হয়, কেবল ওই জিনিসটাই আমাদের জীবন থেকে তাড়াতাড়ি হারিয়ে যায়। আর তা না হলে তাদের ওপরই বিশেষ করে বেশি দুর্যোগ দুর্ঘটনা নেমে আসে। কান থেকে ফোনটা হাতে নেই রাফা রাফা বলে চিৎকার করে দৌড়াতে লাগলো আরশিয়া। গাড়ি ধাক্কা মেরে বসে নেই, যত দ্রুত পারে স্থান ত্যাগ করলো। রাফার কি হয়েছে সেটা এই মুহূর্তে আরশিয়ার বোধগম্য নয়, কারণ প্রায় অনেক মানুষ রাফাকে ঘিরে রেখেছে। যতদূর সম্ভব আরশিয়া মানুষের ভিড় ঠেলে একটা ছেলে আতকোলে নিয়ে রাখছে। এই অবস্থায় রাফাকে দেখতে পেল। এমার্জেন্সি গাড়ি ডাকা হলো। রাফার পা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রাফা সেন্সলেস হয়নি বিধায় মুখ দিয়ে নিচু আওয়াজে মামা মামা ডাকছে। আরশিয়ার কান্না করার অবস্থা দেখে আর রাফার মাম্মা ডাক শুনে উপস্থিত কিছু পাবলিক ভেবেছে আরশিয়ায় তার আম্মু, আর তাই ওরা নিজেদের মতো এটা সেটা বলছে যে মেয়েকে দেখে রাখে না। কেউ আবার বলছে ফোন নিয়ে পড়ে থাকে, যদিও তাতে আরশিয়ার কোনো যায় আসে না, সে এসবে নেই। যে অতি দ্রুত গাড়িতে তোলা হলো রাফাকে। লাল টুকটুকে জামাটার মতোই সম্পূর্ণ পা লাল হয়ে গেল। যে ছেলে আতকোলে নিয়ে রেখেছিল সে তার রুমাল দিয়ে পায়ের কাটার স্থান বেঁধে দিয়েছে বলে রক্ত পড়া আপাতত কিছুটা বন্ধ।
আরশিয়া যখন প্রেমের সাথে কথা বলছিল আর হঠাৎ এসব হয়ে যাওয়াতে ফোন হাতে নিয়ে দৌড়াতে লাগলো, কিন্তু কল কেটে দেওয়ার মতো সময়টা তার ছিল না বলে কল কাটেনি, যে কারণে প্রেম সম্পূর্ণ কাহিনীটাই বুঝতে পেরে গেছে। ফোনে এটাও শুনছিল যে হসপিটালের কথা বলা হচ্ছে। তখন সাথে সাথে প্রেম বের হয়ে গিয়েছিল। একটু বুদ্ধি খাটিয়ে কাছের যে হসপিটালগুলো ছিল ওগুলোতেই খোঁজ করলো। খুব বেশি দেরি হলো না খুঁজে পেতে। একটা সিটে অগোছালো আর নিঃস্ব হয়ে বসে আছে আরশিয়া। পাশে বসা রাস্তার সেই ছেলেটি। খুব ভালো বলে এই পর্যন্ত আসছে সে। আরশিয়া একা বলে সে এখনো যায়নি। প্রেম এসে এই অবস্থায় আরশিয়াকে দেখে খুব কষ্ট পেল। মেয়েটা কতটা অসহায় হয়ে আছে সেটা যে কেউই তার চোখ মুখ দেখেই বলতে পারবে। প্রেম এসে আরশিয়ার পাশে বসে আরশিয়ার কাঁধে হাত রাখলো। কিছুটা চমকিয়ে তাকালো আরশিয়া। প্রেমকে দেখেই ঝাঁপিয়ে পড়লো প্রেমের বুকের মধ্যে। কান্না করতে করতে বলল, আমি কি জবাব দিব বাবা মাকে, আর ভাইয়াকেই বা কি বলবো? সান্ত্বনা দেওয়ার মতো ভাষা প্রেমের নেই, তাও আলতা করে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না আরু, বিশ্বাস রাখো। এত ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না রাফার। রাফা একদম ভালো হয়ে যাবে। আরশিয়া নিঃশব্দে চোখের পানি ফেলছে। অপর পাশে বসে থাকা ছেলেটা কিছুটা ইতস্তত বোধ করে প্রেমের উদ্দেশ্যে বলল, তুমি বোধহয় ওনার ফ্যামিলির লোক। এতক্ষণ উনি একা ছিল বলে আমি ছিলাম। আমি তাহলে এখন আসি। প্রেম কৃতজ্ঞতা প্রকাশ করে ছেলেটাকে বিদায় জানালো। তারপর আরশিয়ার উদ্দেশ্যে বলল, বাসায় জানিয়েছো কিছু? না, বাসায় জানানো যাবে না। এখন না হোক পরে তো জানবেই, তাই না? তা জানুক, কিন্তু এখন আমি তাদেরকে কিছু বলার মুডে নেই। এই অসহায় অবস্থায় কিছু বললে নিশ্চয়ই বাবা মায়ের প্যানিক অ্যাটাক হবে। ওনারা সহ্য করতে পারবে না। আমি চাই না আবার তারাও অসুস্থ হয়ে যাক। তুমি বলতে না পারলে আমি কল দিয়ে বলি? না, তাও বলা যাবে না। তখন আবার ভেবে বসে থাকবে যে আমার কি হলো, আমি কেন জানলাম না। এই অবস্থায় এত কিছু ভাবতে পারছো কিভাবে? ভাবনা তো তাদেরকেই ঘিরেই। ও হ্যাঁ, তোমার ভাইয়াকে বলো, রাফার বাবাকে তো অবশ্যই জানানোর প্রয়োজন। এটাও পারবো না। মানে? এটা কেমন কথা, পারবে না মানে কি? এখানে আবার কি সমস্যা? আমি তাকে কি জবাব দিব? তার মেয়ের এই খেয়াল রাখি আমি। কিন্তু আরও এটা একটা অ্যাক্সিডেন্ট। এটা তো আর কেউ ইচ্ছে করে করেনি। তার কাছে এগুলো কোনো অ্যাক্সিডেন্ট না। তার কাছে এগুলো মানেই মানুষ বা তার আপনজনরা ইচ্ছে করে ঘটায়। প্রেম ঠিক বুঝলো না আরশিয়ার কথা মূল ভাবটা। তার ধৈর্য নিয়ে আবার বলল, নাও তো ফোনটা, ডায়াল করো আর জানাও। আমি তার সাথে কথা বলি না। মানে? তোমার ভাই সে, তার মেয়েকে তুমি রাখো আর তার সাথে তুমি কথা বলো না? একই বাসায় থাকো। হোয়াট ইজ দিস আরু? সেও আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। খুব বেশি প্রয়োজন না হলে কেউই কারোর সাথে কথা বলি না আমরা। আর কেউ চাইও না যেন দুজন দুজনের প্রয়োজনে আসুক। কিন্তু কেন? কোনো সমস্যা? বাদ দাও না, এসব বলার সময় এখন না। প্রেম আরও কিছু বলতে নেবে এমন সময়ই ডাক্তার চলে আসলো। ডাক্তার এসে জানিয়ে গেল প্রচুর রক্তক্ষরণ হয়েছে, পা অনেকটাই কেটে গিয়েছে, সেলাই করতে হয়েছে। ভাগ্যিস ওই ছেলেটা এসে ধরে নিয়েছিল, না হয় আরও বেশি কিছু হতে পারত। আরশিয়া ডাক্তারের থেকে অনুমতি নিয়ে রাফাকে দেখতে গেল। পেছন পেছন প্রেমও গেল। গিয়ে দেখলো রাফাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। খুব বেশি কিছুই হয়ে গেল এতটুকু একটা মেয়ের সাথে। আরশিয়া সম্পূর্ণ ব্যাপারটাতে বেশ আপসেট আর খুব কান্নাও করছে। রাফাকে দেখাশোনা করার জন্য একজন নার্স রয়েছে। প্রেম নিচে গিয়েছে কিছু জরুরি ওষুধ আনার জন্য। আরশিয়া রাফার পাশে বসে ঝিমাচ্ছে। এমন সময় নার্স আসলো, সাথে আরেকটা নার্স নিয়ে আসলো যে মূলত এখন স্টুডেন্ট। কিছু অভিজ্ঞতা নিতে মাঝে মাঝে হসপিটালে তার আন্টির সাথে আসে। স্টুডেন্ট নার্সের নামটা হলো রোজা। আরশিয়াকে দেখে রোজা কিছুটা জোরে বলল, কি রে আরশিয়া, তুই এখানে? আরশিয়ার সময় লাগলো না রোজাকে চিনতে। লাগবেই বা কিভাবে? সে তো তার স্কুল লাইফের ফ্রেন্ড, তবে ততটাও ক্লোজ ছিল না। এই চেনা জানা আর কি। বেস্ট ফ্রেন্ড তো আর সবাই হয় না। কলেজ শেষ করে আরশিয়া ভার্সিটিতে চলে গেল, আর রোজাও মেডিকেল পড়তে চলে গেল। এরপর আর দেখা সাক্ষাৎ হয়নি। এতদিন পরে আবারও দেখা হলো এখন। আরশিয়ার মুখে হাসি আসছে না, তাও সৌজন্যমূলক হেসেই জবাব দিল, কেমন আছিস? আমি তো আছি ভালোই, কিন্তু তোকে তো ভালো আছিস বলে মনে হচ্ছে না। হসপিটালে যেহেতু আছিস তার মানে কিছু একটা হয়েছে। আরশিয়া কিছু বলতে পারছে না চোখের পানির জন্য। কিছু বলতে না পেরে কান্না ভেজা চোখে রাফার দিকে তাকালো। এতে করে রোজা বুঝে নিল রাফার জন্যই হসপিটালে আসা। রোজা কিছুটা দুঃখ প্রকাশ করে ঘুমন্ত রাফার মাথায় হাত বুলিয়ে দিয়ে আরশিয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো,
কার মেয়ে এটা? চেহারা তো নীলিমার মতো লাগছে কিছুটা, কিন্তু নীলিমার মেয়ে হলে নীলিমা কোথায়? ওরে দেখছি না যে, কোথাও গিয়েছে নাকি? আরশিরা নিস্তব্ধ হয়ে আছে। কি জবাব দেবে সে? জবাব দেওয়ার মতো তো কিছু নেই তার কাছে এই মুহূর্তে। রোজা ফের জিজ্ঞেস করলো। কি রে, কিছু বলিস না যে? কিছু সেকেন্ড আগেই উপস্থিত হওয়া প্রেম আরশিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল। আরুর মেয়ে। রোজা এবার প্রেমকে দেখে হিসাব মিলিয়ে ভেবে নিল যে এটা আরশিয়ার হাজবেন্ড আর রাফা আরশিয়ারই মেয়ে। প্রেমকে দেখতে এতটাও ছোট লাগে না, আর আরশিয়াও দেখতে পিচ্ছি পিচ্ছি টাইপের, যে কারণে তাদের দুজন যে সিনিয়র জুনিয়র সেটা মুখে না বলে দিলে বোঝার উপায় নেই। রোজা এবার অভিমানের স্বরে বলল, বিয়ে করে নিলি, বাচ্চাও হয়ে গেল, দাওয়াত তো দূরে থাক, শুনলামও না। তবে কেন জানি না তোদের দুজনের সাথে বাচ্চাটাকে যাচ্ছে না। হয় বাচ্চাটা রেডিমেড, আর না হয় তোরা দুজনে পিচ্ছি কাপল। বলেই রোজা হাসতে হাসতে বের হয়ে গেল। যাওয়ার আগে আরো বলে গেল যে হসপিটালে থাকলে আবারও দেখা হতে পারে। রোজার বলা কথাতে আরশিয়া তেমন ভাবান্তর না, সে কেবল রাফার মুখের পানে তাকিয়ে আছে। ওই যে মানুষ বলে না, পোষা প্রাণীতে মায়া বেশি, এটাই হলো আরশিয়ার অবস্থা। আর তাছাড়া রাফা হলো আমানত স্বরূপ, আমানতের বস্তু আগলে রাখতে হয় বেশি। আরশিয়া নিজের সবটা দিয়ে রাফাকে এই পর্যন্ত আগলে রেখে আসছে, কিন্তু এখন যে এমনটা হলো এটার জন্য তাকে অবশ্যই কথা শুনতে হবে। এতদিন যে এত কিছু করলো তাতে কিছুই হলো না, কিন্তু আজ যে একটু অন্যরকম হলো তাতেই জবাবদিহি করতে হবে। আর এটাই তো সমাজে নিচু মন মানসিকতার লোকেদের বানানো নিয়ম। হাজার রকম ভাবনায় ডুবে আছে আরশিয়া। প্রেম নিজের মতো করে এটা সেটা গোছাতে গোছাতে আরশিয়াকে জিজ্ঞেস করলো। নীলিমাকে? আরশিয়া ভাবনার জগতে থেকে আনমনে উত্তর দিল, নীলিমা আমার বেস্ট ফ্রেন্ড। প্রেম অবাক চোখে আরশিয়ার পানে তাকিয়ে আছে, কিন্তু সেদিকে আরশিয়ার খেয়াল একদমই নেই। পরিবেশ পরিস্থিতি দুইটায় নিস্তব্ধতাই ঘিরে আছে। আরশিয়া অনেক বেশি ডিপ্রেসড সবকিছু নিয়ে। সে জানে তার জীবনে এই পর্যন্ত ভালো কিছু হয়নি, যা হয়েছে সব তার বিপক্ষে হয়েছে, তার কষ্টের ব্যাপার হয়েছে। প্রেম জানে যে নীলিমা রাফার আম্মু, কিন্তু প্রেম যে জানে আর নীলিমাকে ব্যক্তিগতভাবে চেনে এটা আরশিয়া জানে না। আরশিয়া যখন বলল নীলিমা তার বেস্ট ফ্রেন্ড, তখন প্রেম প্রায় অনেকটাই অবাক হয়ে তাকিয়ে রইল আরশিয়ার দিকে। সে বুঝতে পারছে না যে আরশিয়া সত্যি বলছে নাকি লুকানোর জন্য মিথ্যা বলছে। কিন্তু এত কিছু জেনেও প্রেম ডিরেক্ট আরশিয়াকে বলতে পারছে না যে রাফা তো নীলিমার মেয়ে। বলতে না পারার কারণ হলো প্রেম যদি বলে যে রাফা নীলিমার মেয়ে, তাহলে নিশ্চয়ই আরশিয়া বলবে যে কোথা থেকে জানলে তুমি, আমি তো তোমাকে বলিনি। তখন কি করবে? তখন প্রেম কি জবাব দেবে? এসব ভাবতে ভাবতে যখন আরশিয়াকে ফের কিছু জিজ্ঞেস করতে যাবে, অমনি রাফা কিছুটা জেগে উঠল। পাশে আরশিয়াকে দেখতে পেয়ে ফুপি বলে ডাকলো। আরশিয়া রাফাকে আলতোভাবে বুকে জড়িয়ে নিল। নিচু স্বরে রাফা শুধালো, ফুপি, আমার কি হয়েছে? কিছু হয়নি মামুনি। আমার পায়ে ব্যথা হচ্ছে কেন? কিছু হয়নি মামুনি, ঠিক হয়ে যাবে। আচ্ছা। আরশিয়া প্রেমের দিকে একবার নজর দিয়ে আবার রাফার দিকে অসহায় চোখে তাকালো। মেয়েটা কতটা না কষ্ট পাচ্ছে। হঠাৎ করে আরশিয়ার মনে হলো রাফা মাম্মা বলে ডাকছিল। এখন রাফাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা ঠিক হবে না কি না ভেবে আবার প্রেমও সামনে আছে, তাই আর কিছু জিজ্ঞেস করলো না। আরশিয়ার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে অনেক কিছু লুকাচ্ছে, কিন্তু প্রেমও কম যায় না। তার কাছে অনেক ইনফরমেশন আছে যে সবকিছু একসাথে করেই আরশিয়াকে ধরবে, যাতে আরশিয়া চাইলেও কোনো কিছু আর লুকাতে না পারে। বেশ অনেকটা সময় ধরে আরশিয়া বাসা থেকে বের হয়েছিল বিকেলে। এখন রাত প্রায় 9টা বাজতে চলছিল। বাসা থেকে কয়েকবার কল চলে আসছে। আরশিয়া কিছু জানায়নি, কিন্তু এখন তো বাসায় যেতে হবে। আরশিয়ার বুক ধুকপুক করছে, কে জানে বাসায় যাওয়ার পর কি হয়। প্রেম সব ওষুধপত্র গুছিয়ে দিয়ে তাড়া দিল বাসায় যাওয়ার জন্য। ইতিমধ্যে প্রেমের ফোনেও কয়েকবার কল চলে আসছে বাসায় যাওয়ার জন্য, তাই দুজনকেই বাসায় যেতে হবে। কিন্তু ডাক্তার বলেছিল হসপিটালে থাকলে বেটার হয়, তবে যদি বেশি সমস্যা হয় তাহলে বাসায় যেতে, আর অবশ্যই বেড রেস্টে থাকতে হবে। কিন্তু আরশিয়ার পক্ষে তো হসপিটালে থাকা সম্ভব না, তাই চলে যাচ্ছে। সব ঠিকঠাক করে বাসায় পৌঁছাতে রাত প্রায় 10টার কাছাকাছি সময় এসে ঠকল। যত বাসার কাছে আসছে আরশিয়ার শরীর থরথর করে কাঁপুনি বাড়ছে। প্রেম বাসার গেট পর্যন্ত এসেছে, আরশিয়া যেতে দিচ্ছে না, কিন্তু প্রেমও নারাজ। সে একদম বাসা পর্যন্ত যাবে না পেরে আরশিয়া অনুমতি দিল। প্রেম রাফাকে কোলে করে বাসার দরজায় কলিং বেল চাপতেই দরজা খুলে দিল আরশিয়ার আম্মু। প্রেমের কোলে রাফার এই অবস্থা দেখে উনি চেঁচিয়ে উঠে বলল, এ কি হয়েছে আমার মনির? ওর পায়ে ব্যান্ডেজ কেন?
ওরা চেঁচামেচি শুনে রুমে অপেক্ষা করা বাকি দুজন সদস্য যথারীতি দরজার কাছে এসে উপস্থিত হলো। রাফা কোলে থেকে আস্তে আস্তে বলছে, আমার তেমন কিছু হয়নি দিদা, ফুপি বলেছে আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাব। আরশিয়া প্রেমের পেছন থেকে সবকিছুই শুনছিল। সে বেশি দেরি না করে প্রেম পেছনে থাকা আরশিয়ার একটা হাত টেনে ধরে ভেতরে যাওয়ার তাগিদ দিল। প্রেম ও রাফাকে নিয়ে রুম পর্যন্ত গেল। আরশিয়া গেল, আর সাথে তো আরশিয়ার বাবা মায়ের আর ভাইয়ের আহাজারি আছেই। আরশিয়াকে সবাই অবশ্য প্রশ্ন করছে, কিন্তু তার এই মুহূর্তে প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি নেই শরীরে। সে শুধু আর চোখে তার ভাইকে দেখছে, যে কিনা চোখ লাল করে মুখ বুজে বসে আছে। আরশিয়া জানে প্রেম চলে গেলেই শুরু হবে বাসায় ঘূর্ণিঝড়। প্রেমের কাছে থেকে বিস্তারিত সব শুনে আরশিয়ার আম্মু কান্না করা শুরু করে দিল। আরশিয়ার আব্বু প্রেমকে কৃতজ্ঞতা জানালো। প্রেম তাদের থেকে বিদায় নিল এই মুহূর্তে। তাকেও যে বাসায় যেতে হবে। রাত তো আর কম হলো না। আরশিয়ার আম্মু অবশ্য রাতের খাবারটা খেয়ে যেতে জোরাজুরি করেছে, কিন্তু এই অবস্থায় প্রেম কিছুতেই খেতে বসবে না বলে বিদায় দিল। রুমে সবাই বসে আছে। কিভাবে কি অ্যাক্সিডেন্ট হলো এই কাহিনী তো এখন সবার জানা। শুধু জানে না সেটা হলো রাফা তার মাম্মার পেছনে ছুটছিল, যেটা শুনলে বাসার সবাই রাগে ফেটে পড়বে। তাই আরশিয়া আর বলতে চাইল না। সবাইকে রুমে বসিয়ে দিয়ে এই ক্লান্ত শরীর নিয়েছে কিচেনে গেল রাফার জন্য কিছু খাবার বানিয়ে আনতে। আরশিয়ার আম্মু অবশ্য চেয়েছিল করতে, কিন্তু আরশিয়া দেয়নি, নিজেই করলো সব। রাফাকে খাইয়ে দিয়ে ওষুধ খাওয়ালো, তারপর ঘুম পাড়িয়ে দিল। রাফা ঘুমিয়ে যাওয়ার পরে আরশিয়ার ভাই আশাদুল সোজা উঠে ড্রয়িং রুমে চলে গেল। বাসার সবাই এখনো না খাওয়া। আরশিয়ার আম্মু তাই সবাইকে খাওয়ার উদ্দেশ্যে ডাকলো। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, কিন্তু এখন তো আর না খেয়ে থাকলেই কিছু ঠিক হয়ে যাবে না। আরশিয়ার ভীষণ খিদে পেয়েছে বলে ফ্রেশ হয়ে খেতে গেল। চেয়ার টেনে বসতেই আশাদুল খাবার খেতে খেতেই বলল, দায়িত্ব ঠিকঠাক নিতে না পারলে ওই দায়িত্ব নেওয়ার তো কোনো দরকার নাই। আরশিয়া বসতেও পারে নাই। এমন কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল। লজ্জায় ঘৃণায় এক হাত চেয়ার খামচে ধরে দাঁড়িয়ে আছে। আরশিয়ার বাবা প্রতিবাদের স্বরে বলল, অ্যাক্সিডেন্ট তো আর বলে কই হয় না, এটা হতেই পারে। আর যদি তোমার সাথে থেকে এমনটা হতো তাহলে কি সবটা তোমার দোষ হতো? সারা বছর তো মেয়ের হয়ে সাফাই গিয়ে আসলেন। আমার মেয়ে কি তোমার মেয়েকে লালন পালন করে ভুল করছে নাকি? আমার মেয়ে ভেবে লালন পালন করলে ভুল হতো না বাবা। সে তো তার বেস্ট ফ্রেন্ডের মেয়ে হিসেবে বেশি লালন পালন করে। হ্যাঁ, আমার মেয়ের বন্ধু ছিল বলেই আজ তার গায়ে সব দোষ, আর কারোর কোনো রকম দোষ নেই। আরশিয়ার চোখ থেকে টপ করে গরম নোনা পানি পায়ে এসে পড়ল। এত লজ্জা, এত অপমানিত তাকে হতে হয়। আরশিয়ার আম্মু এবার তাড়া দিয়ে বলল, একটা বাহিরের মেয়ের জন্য নিজের ঘরে ঝামেলা করার কোনো মানেই হয় না। এই খেতে বসলি তুই? আশাদুল এবার বেশ তিক্ত মনোভাব নিয়েই বলল, বাইরের মেয়েটাকে কিন্তু তোমার মেয়ে ঘরে নিয়ে এসেছিল। আর সে এবার আর চুপ থাকতে পারলো না, বেশ উঁচু গলায় বলল, এখন আমি নিয়ে আসছিলাম বলে আমার দোষ সবটা? তুমি বিয়ে করেছিলে তাকে, আমি বিয়ে করি নাই। আমি জাস্ট মেয়ে হিসেবে তাকে সাজেস্ট করেছিলাম। বাকিটা তো তোমরাই মিলেমিশে দেখাশোনা করে এনেছো। আর এখন একটাই দোষ পেয়েছো যে আমার বেস্ট ফ্রেন্ড মানে সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল বলে। আমি কি এটা জানতাম নাকি যে সে তোমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে পালিয়ে যাবে? আর যাকে নিয়ে পালিয়ে গেল, যে পালিয়ে গেল, তাদের কোনো রকম দোষ নেই। আমার বেস্ট ফ্রেন্ড বলেই সব দোষ আমার। আশাদুল মাথা নিচু করে প্লেটের মধ্যে হাত নাড়াচাড়া করছে। সে কি আর বোঝে না কার দোষ? বুঝে ঠিকই, কিন্তু রাগে মাথায় আরশিয়াকে দোষারোপ করে। কারণ দোষী তো হাতের নাগালের বাইরে। তাই দোষীর সঙ্গীর সাথে সব হিসাব মিটাচ্ছে। কি বা করবেন? ভীষণ ভালোবাসতো নীলিমাকে, তার মেয়ের আম্মু নীলিমা। ভালোবাসা কি আর কম? কিন্তু নীলিমা এটা কি করলো? সে কিনা তাকে ছেড়ে চলে গেল। ভীষণ ইচ্ছে করে তাকে জিজ্ঞেস করতে, কিসের কমতি ছিল আমার? কেন ছেড়ে গেলে আমাকে? কিন্তু জিজ্ঞেস করার জন্য কোথায় পাবে তাকে? এসব ভাবতে ভাবতে চোখ ভিজে আসলো আশাদুলের। কিন্তু এত বড় ছেলে কি আর বাবা মায়ের সামনে কান্না করতে পারে? ভাত রেখে উঠে চলে গেল সে। আরশিয়া উল্টো দিকে ঘুরে রুমের উদ্দেশ্যে চলে গেল। আরশিয়ার আম্মু বলল বিপাকে, সংসারের এত যন্ত্রণা আর কত নেওয়া যায়? একটা নারী যেমন সংসার সুন্দর করতে পারে, তেমনি একটা নারীর জন্য সংসারে অশান্তি হয়। প্রেম বাসায় এসে উপস্থিত হলো তড়িঘড়ি করে। হাতে একটা খাতা নিয়ে উল্টো একটা ভাব দেখালো, যেন সে পড়ালেখা নিয়ে ভীষণ ব্যস্ত আর টায়ার্ড।
তার ব্যস্ততা আর ক্লান্ততার ভাব দেখে তাকে ধমকাধমকি করার বদলে পানি এগিয়ে এনে দিচ্ছে। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। এদিকে আরশিয়ার ভীষণ কান্না পাচ্ছে। যেই বন্ধুত্ব নিয়ে একটা সময় তার পাড়া থেকে মহল্লা সব জায়গায় মাতিয়ে রাখত প্রশংসায়, আজ এই বন্ধুত্বের জন্যই কিনা জীবন নরক হয়ে আছে। কোনো কিছু নিয়ে গর্ব করতে নেই, তাহলে সেটা জীবনে অভিশাপ হয়ে নেমে আসে। আরশিয়ার আম্মু মেয়ের চোখ মুখ দেখে বুঝতে পেরেছিল যে মেয়েটার খিদে পেয়েছে। যতই হোক মা তো, তাই উনি খাবার নিয়ে রুমে এসে জোর করে খাইয়ে দিল। প্রেম কিছুটা বুঝতে পেরেছিল যে আরশিয়ার বাসায় ঝামেলা হতে পারে, কারণ প্রেম তো আরশিয়ার পেছনে অনেক কিছুই জানে। বিছানায় শুয়ে পড়ে প্রেম আরশিয়ার উদ্দেশ্যে লিখল, আরও আমি জানি তুমি খুব ডিপ্রেসড। তুমি আমাকে না বললেও আমি অনেক কিছুই জানি। এখন তোমার থেকে বাকিটা শুনতে পারলে শুধু হিসাবটা মিলিয়ে নিতে পারতাম, কিন্তু তুমি তো আমাকে কিছু বলতে রাজি নও। তবে আমি ভরসা দিচ্ছি যে দেখো সব ঠিক হয়ে যাবে। প্রেমের প্রত্যাশিত টেক্সটে ভরসা পেয়ে আরশিয়া কিছুটা স্বস্তি পেল। মনে মনে ভেবে নিল প্রেমকে তাহলে সবকিছু খুলে বলতে হবে, তাতে যদি বিষয়টা একটু সহজ হয় তো হোক। একটু চিন্তামুক্ত হয়ে বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিতেই রাফা একটু কান্না করে উঠল। আরশিয়া তড়িঘড়ি করে উঠে বসে পড়ল। কি হচ্ছে মামনি? ফুপি ব্যথা করছে। মনি, ঔষধ খাইয়ে দিয়েছি তো তোমাকে, এক্ষুনি ভালো হয়ে যাবে দেখো। ফুপি, আমার মাম্মা খুব পচা, তাই না? আরশিয়া থমকালো কিছুটা। এই প্রশ্নের উত্তর কি হতে পারে? অনেক ভেবে ধীরে বলল, কেন পচা? কি করেছে তোমার মাম্মা? আমি এত ডাকলাম, শুনলই না। আরশিয়া এবার ধাক্কা খেল যেন। হুট করে মনে হলো তখন রাফাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে নিয়েছিল, কিন্তু প্রেমের জন্য করা হয়নি, তাই এখনই করতে হবে ভেবে বলল, সত্যি তোমার মাম্মাই ছিল তো? মাম্মাই তো ছিল। অ্যালবামে যে ছবি দেখলাম, চাচুও তো ছিল সাথে। আরশিয়া অবাক হতে আর পারছে না। রাফার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মুখে বলল, আম্মাকে এনে দিব তোমার জন্য। আর মনে মনে বলল, তাহলে কি নীলিমার শহীদুল ভাই আমাদের শহরে এসেছে? কিন্তু হঠাৎ কেন আসলো ওরা? ভোরের পাখির কিচিরমিচির শব্দে আরশিয়ার ঘুম হালকা হলো। নিভু নিভু চোখ মিলে রাফাকে একটু দেখে নিল। মেয়েটা ভীষণ লক্ষ্মী। পাটাকে ঠিক যেভাবে রাখলে তার সুবিধা হবে সেভাবে রেখে সুন্দর করে ঘুমাচ্ছে। আরশিয়া একটু নড়ে চড়ে আতশোয়া হয়ে রাফার মাথায় স্নেহের হাত বুলাতে লাগলো। কি সুন্দর পাকা পাকা কথা বলে মেয়েটা, আর মাঝে মাঝে হুট করে মাম্মাকে চেয়ে বসে। কিন্তু আরশিয়াই বা তার মাম্মাকে কোথা থেকে এনে দেবে? তার মাম্মা যে নিজেকে আরও বেশি সুখী করার জন্য ঘর সংসার এমনকি নিজের রাজকন্যাকেও ত্যাগ করতে দ্বিধা করেনি। কিন্তু রাজকন্যা তো আর সেটা বোঝে না। সে কেবল বোঝে আর 5টা বাচ্চার মতো তারও মাম্মা আছে। তার তো এই এতটুকুই বুঝ জান জ্ঞান। যদি মায়ের বদলে আরেকটা মা পেত তাহলে হয়তো সে বুঝতো না যে আপন মা নাকি সৎ মা। সে কেবল বুঝতো তার মা, কিন্তু তার বাবা তো তাতে রাজি নয়। কিন্তু আরশিয়া তো মায়ের মতোই আদর যত্ন করলেও নিজেকে মা দাবি করতে পারে না, কারণ এটা দাবি করা তো ইতিবাচক না। কত শত ভাবনা শেষে আরশিয়া বিছানা ছেড়ে উঠল। ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। নিস্তব্ধ ভোর মন হালকা করার একটা মাধ্যম। যারা খুব ভোর উপভোগ করতে পারে না, আমার মনে হয় তারা অনেক কিছু মিস করে যায়। কিছু সময় পর রুম থেকে রাফার ডাক আসলো, ফুপি। আরশিয়া তড়িঘড়ি করে ব্যালকনি থেকে রুমে প্রবেশ করলো। গুড মর্নিং মনি, ঘুম শেষ? ঘুম ঘুম চোখে রাফা জবাব দিল, আমাকে একটু ওঠাও না ফুপি। আরশিয়া রাফাকে বিছানা থেকে তুলে ফ্রেশ করিয়ে নিচে নিয়ে গেল। সুন্দর সকাল উপভোগ করলে তারও ভালো লাগবে। একটা সিটে বসে দুজন মিলে আড্ডা দিচ্ছে। রাফা কিছুটা মন খারাপ করে বলল, আমার স্কুলে যাওয়া হবে না, তাই না ফুপি? ওরে মা, তোমার বুঝি স্কুলে যেতে ভালো লাগতো? তখন যেতাম বলে বিরক্ত আসতো, কিন্তু এখন যেতে পারছি না বলে। আমি তো তোমাকে কোলে করে নিয়ে যেতে পারতাম মনি, কিন্তু এরকম অসুস্থ শরীর নিয়ে স্কুলে যাওয়াটা শোভনীয় দেখায় না। কিন্তু প্রেম মামা তো বলেছিল আমাকে চকলেট দেবে স্কুলে গিয়ে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি তো চকলেটকে মিস করতেছো, স্কুলকে নয়। না না, থাক হয়েছে, আমি বুঝতে পারছি। টেনশন নিও না, ফুপি তোমাকে অনেক চকলেট এনে দিব, ঠিক আছে? তুমি আমার ভালো মিষ্টি ফুপি। বলে রাফা আরশিয়াকে আলতো করে জড়িয়ে ধরল। আরশিয়াও রাফার কপালে চুমু দিল। ওপরের রুম থেকে এক দৃষ্টিতে নিজের মেয়ে আর বোনের কাহিনী দেখছে আরশাদুল। তার এসব দেখা ছাড়া আর দীর্ঘশ্বাস ফেলা ছাড়া
কোনো উপায় নেই যে। তবে মাঝে মাঝে নিজের মনের রাগটা আরশিয়ার ওপর দেখানো হয়ে যায়। বেচারি রাফার খেয়াল রাখাতে যেন ব্যাঘাত না ঘটে, সেই জন্য বিয়ে করতেও ভয় পায়। প্রেম সারাদিনের ক্লান্তিতে বিভোর হয়ে ঘুমাচ্ছে। নীরা বাসার কাজ সামলিয়ে আয়নকে স্কুলে পাঠিয়েও দেখে প্রেমের ঘুম শেষ হচ্ছে না। শেষমেশ শাশুড়ি মাকে ডেকে বলল তাকে যেন ডেকে তোলে, কারণ সে বলেছে আজ নাকি ভার্সিটি যেতে হবে। প্রেমের আম্মু তার রুমে গিয়ে তাকে ডাকলো। এই প্রেম, প্রেম, ঘুম কি তোর শেষ হবে না এই জীবনে? ঘুম ঘুম চোখে প্রেম জিজ্ঞেস করলো, কয়টা বাজে আম্মু? আর কয়টা বাজে সেটা জেনে কি করবি? বাজে তো মনে হয় 12টার কাছাকাছি। প্রেম কোনো রকম লাফিয়ে উঠলো ঘুম থেকে। এই 12টা বেজে গেল, আগে ডাকবে না? উফ, তোমরাও যে কি করো। নীরা চায়ের কাপ হাতে নিয়ে প্রবেশ করতে করতে বলল, এখন আমাদের দোষ হয়ে গেল না? নিজে ঘুমোচ্ছে আর আমাদের দোষ দিচ্ছে। হায় কপাল। হয়েছে। এখন তো শাশুড়ি বৌমা এক হয়ে আমাকে ধুয়ে দেবে। থাক, কিছু বললাম না আর। প্রেম ফ্রেশ হতে গেল। প্রেমের আম্মু রুম থেকে যেতে যেতে নীরার উদ্দেশ্যে বলল, ওরে আর সকালের নাস্তা দিতে হবে না রে নীরা, ওরে দুপুরের খাবার দিও, বজ্জাত হচ্ছে দিন দিন। নীরা চায়ের কাপ হাতে নিয়ে মুচকি হাসলো শাশুড়ির কথায়। প্রেম এসে চায়ের কাপটা নিয়ে একটা চুমুক দিল। এটা কি এত তিতো? জি, ইচ্ছে করেই করেছে। সকাল সকাল আমার সাথে এত বড় অঘটনটা করতে পারলে ভাবি? পারলাম তো। তিতা লাগলে তোমার ভালোবাসার মিষ্টি মানুষের মুখটা দেখে দেখে খাও, দেখবি কি মিষ্টি লাগে তখন। বুকে হাত দিয়ে বেপরোয়া হয়ে প্রেম বলল, ভাবি জোস একটা কথা বললে, কিন্তু তার কোনো ছবি আমার কাছে নেই। মনের মধ্যে ছবি আঁকা হয়ে গেছে নাকি এতদিনেও? তা তো হয়েছেই। ভাইয়া, তুই কি সিরিয়াস? আমাকে দেখে কি মনে হয় আমি মজা করছি? কিন্তু এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? বয়সে বড় কোনো মেয়েকে বিয়ে করাটা সমাজ কিভাবে নেবে? প্রেম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সমাজ কেন নিতে যাবে? আমি কি আমার বউকে সমাজকে নিতে দিব নাকি? একবার বিয়েটা হোক, তারপর 7 দিন এই মুখ সমাজকে দেখাবোই না, শুধু বউকে দেখাবো। এই যে শুরু করলি ফাজলামো, তোর এই ফাজলামো দিয়ে জীবন চলবে? সিরিয়াস হয়ে একটু ভেবে দেখ। ঠিক আছে, বললাম সিরিয়াস। বলো এবার কি সমস্যা? আমার কি সমস্যা হবে? আমার কোনো সমস্যা নেই। তোমার নিজের সমস্যা নাই, মানুষের সমস্যা নিয়ে তোমার মাথা ব্যথা হচ্ছে। হায় রে পাবলিক। শোন, আমরা মানুষ নিয়ে বাঁচি, তাই মানুষের সমস্যা মানেই আমাদের সমস্যা। প্রেমিবার ভীষণ চটে গিয়ে বলল, শুনো ভাবি, মানুষকে নিয়ে আমার কখনো কোনো মাথা ব্যথা ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। আর আমার আরুকে নিয়ে তো আমি কখনোই মানুষের সমস্যাকে বড় করে দেখব না, কখনোই না। তাকে নিয়ে কি সমস্যা তোমাদের? সে বড়, তাই তো? কত বড় সে? এই তো 2 কি 3 বছরের। এতে কি এমন হয়েছে শুনি? আর তাকে আমি ভালোবাসি, তাই তার বয়স যদি আমার থেকে 80 বছরের বড়ও হতো, তাহলে আমি তাকে ভালোবাসি। ভালোবাসা জন্ম নিয়েছে, এটা আমি নিজে নিজে ক্রিয়েট করিনি। ওকে শান্ত হও একটু। অশান্ত করে দিয়ে বলে শান্ত হতে। আচ্ছা, আরেকটা কথা ছিল, অনুমতি দিলে বলবো? বলে ফেলো, টাইম নিও না, মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। না মানে ওই মানে না করে বলে ফেলো তো। ইদানিং ফুপিকে নজরে রাখছো যে? আমি ফুপ্পিকে নজরে রাখছি, আর এদিকে তুমি আমাকে নজরে রাখছো, তাই তো? না মানে খেয়াল করলাম আর কি। ওই হলো খেয়াল আর নজর একই ভাবি সাহেবা। বলতো কেন রাখছিস নজরে? সে অনেক কাহিনী। বল একটু। এখনো সময় হয়নি, সময় হলে এমনিতেই জানতে পারবে। ওরে বাবারে, এখন আমাকে সময়ের জন্য অপেক্ষা করতে হবে? হয়েছে, গেলাম আমি, খেতে আই। সময় তখন প্রায় 2টোর কাছাকাছি। আরশিয়া কিচেনে রান্না করছে। আজকে রান্নাটা লেট হয়ে গেল। রাফাকে এক্সট্রা কেয়ার করতে গিয়ে লেট হয়েছে, আর জামিলাও আসেনি। সব কিছু একসাথে হয় যে, এই জন্যই এমন। আরশিয়া বাসায় থাকলে তার আম্মুকে রান্না করতে দেয় না বলে আজও নিজেই রান্না করছে। রান্নার কাজ প্রায় শেষ। একেবারে টেবিলে খাবার দিয়ে কিচেন পরিষ্কারের কাজ চলছে। হুঠাৎ বৃষ্টির শেষে সূর্য তার সমস্ত আলো ছড়িয়ে রোদ দিয়েছে। উত্তপ্ত রোদে আরশিয়া ঘেমে নিয়ে একাকার। সব শেষে ঝাড়ু হাতে ফ্লোর পরিষ্কার করতে করতে কিচেন ফিরতে ভূত দেখার মতো চমকে উঠে চিল্লানি দিতে যাবে, অমনি প্রেম আরশিয়ার মুখ চেপে ধরে বলল, এই চুপ, আমি ভূত না। আরশিয়া কিছু বলতে পারছে না। প্রেম মুখ ঝাপটে ধরে বলছে, ওমা, এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন?
এখন তো আমি ভয় পেয়ে যাব মনে হচ্ছে। কিছু বলো। আরশিয়া চোখের ইশারায় বোঝালো মুখ থেকে হাত সরাতে। প্রেম বলে, সরি সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার মুখ আটকানো, তাই তো বলি মুখে খই করছে না কেন। আরশিয়া মুখ ছাড়া পেয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এভাবে কেউই মুখ আটকায়? এক্ষুনি তো নিঃশ্বাস আটকে মরে যেতাম। ইস, এত সহজ। আমার সামনে আমারই হাতের আঘাতে মারা যাবে। হয়েছে হয়েছে। এই ওয়েট ওয়েট, আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি এখানে, আমার বাসায়, তাও আমার কিচেনে। কি করে, কিভাবে? চুরি করতে আসছি। এই দিন দুপুরে চুরি করতে চোর আসে? এই যে আমি আসলাম তোমাকে চুরি করতে। হ্যাঁ, সরো সরো। আম্মু আব্বু কই যাচ্ছে কে জানে, নিশ্চয়ই আম্মু আসবে এখন। যাও প্লিজ। প্রেম আরশিয়ার দিকে কিছুটা এগিয়ে এসে বলল, এত ভয় পাচ্ছ কাকে? আব্বু আম্মুকে নাকি আমাকে? আরশিয়া তোতলানো স্বরে বলল, তো তোমাকে কেন ভয় পেতে যাব? যদি কিছু করে বসি তাই। কি করবে তুমি? করে দেখাবো নাকি? না না, সরো প্লিজ। এই যে হাতে ঝাড়ু দেখছো, দিব কিন্তু একটা। প্রেম এবার উপর থেকে নিচ আর নিচ থেকে উপর পর্যন্ত দেখে মজার স্বরে বলল, ঝাড়ু হাতে তো দেখি আমার আরো কাজের বেডি জামিলা হয়ে আছে। ভালো হয়েছে। প্রেম এবার ভীষণ অন্যায় করে ফেলল। আরশিয়ার হাত থেকে ঝাড়ুটা নিচে ফেলে দিয়ে হাতটা টেনে এনে বুকে রাখলো। আরশিয়া ভয় পাচ্ছে ভীষণ। ক্লান্ত শরীর ঘেমে শরীর থেকে পানি পড়ছে বেয়ে বেয়ে। লজ্জায় ভয়ে আর কাজের চাপে এই মুহূর্তে আরশিয়ার মুখ লাল টকটকে হয়ে গেছে। প্রেম আরশিয়ার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আরু জান, এই অবস্থায়ও তোমাকে কি পরিমাণ সুন্দর লাগছে সেটা তোমাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না যে কাউকে এভাবেও সুন্দর লাগতে পারে। নিজেকে কন্ট্রোল করা কষ্ট হয়ে যায় তো। বলে উষ্ণ চুমু এঁকে দিল আরশিয়ার কপালে। প্রেমের বুকে কিছুটা ধাক্কা দিয়ে আরশিয়া বলে উঠল, যাও প্লিজ। বাবা মা কি মনে করবে বলো তো? আরে আমি ওনাদের সাথে দেখা করেই তো এসেছি। রাফাকে দেখতে এসেছি জানে ওনারা, আর আমাকে সহজভাবেই তো নিয়েছে। কিন্তু তুমিই তো সহজ না। তাহলে আমি কি খুব কঠিন? তুমি ফিজিক্সের মতো কঠিন। প্রেম মুচকে এসে বলল, ফিজিক্স তো অনেক সহজ আর মজাও বেশ। তুমি চাইলে আমি তোমাকে ফিজিক্স আর আমাকে তোমার নিকট সহজ করতে চাই। কিন্তু আমি চাই না। বলেই প্রেমকে কিছু বলার সুযোগ না দিয়ে রাফার জন্য রেডি করে রাখা খাবারটা প্রেমের হাতে দিয়ে বলল, যাও, রাফাকে যেহেতু দেখতে আসছো তো যাও, ওর খাবারটা খাইয়ে দাও। আমি কাজ সেরে ফ্রেশ হয়ে আসছি। বলে প্রেমকে বের করে দিল। প্রেমও চলে গেল রাফাকে খাওয়াতে। আরশিয়া কাজ শেষ করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বাবা মাকে নিয়ে বসলো। আরশিয়ার বাবা আরশিয়ার উদ্দেশ্যে বলল, আরমানকে ডাক, খাবে না সে? তুমি ডাকো না বাবা। ও মা, এটা কেমন কথা? তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? তোর বন্ধু তুই ডাকলেই বা কি এমন হয়? আচ্ছা, আমিই ডাকছি। বলেই প্রেমকে ডাকলো। প্রেম আসতেই বলল, আসো খেতে। একটু লেট হয়ে গেল, আমার মেয়েটা সব একা হাতে সামলিয়েছে তো, মাকেও দেয় না কিছু করতে। যতক্ষণ শরীরে বল থাকে সে সব করবে, এটাই তার নিয়ম। প্রেম বিনয়ের সাথে বলল, আঙ্কেল আমি বাসা থেকে খেয়ে এসেছি। আরশিয়ার আম্মু বলল, প্রতিদিন বাসার বাহানা দাও, একদিন আমাদের সাথে আমাদের বাসা গেলে কি এমন হয় বলো তো? প্রেম আর চোখে আরশিয়ার দিকে তাকিয়ে বলল, খাওয়ার জন্য অনেক সময় আছে আন্টি। বলে চলে গেল রাফার কাছে। আরশিয়া খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দেখলো দুজন বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। কোন টপিকে আড্ডা হচ্ছে শুনি? আমাদের সিক্রেট টপিক ফুপি। আরশিয়া ভ্রু নাচিয়ে বলল, বাহ, বেশ তো, আমাকে ছাড়া আমার রুমে আড্ডা হচ্ছে, তা আবার সিক্রেট? বাবা। বেশ কিছু সময় তিনজন মিলে হই হুল্লোড় করে রাফা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল প্রেমের কোলে। আরশিয়া ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে দেখলো আর শান্তি পেল যেন। প্রেম আরশিয়াকে ডেকে বলল, পাশে বসো। আরশিয়া প্রেমের কথা মতো বসলো। প্রেম মজার ছলে বলল, বাহ, কথা শুনে দেখি মেয়েটা ভয় পেলে না? তোমাকে তো সবসময় ভয় লাগে না, আর এখন তো রাফা তোমার কোলে, তো কিছু করতেও পারবে না। আরশিয়ার কথায় উচ্চস্বরে হাসলো প্রেম। আরশিয়া তার হাসিটাও নোট করে রাখলো মনের শান্তির কুঠরিতে। প্রেম এবার নিজের মোবাইলটা বের করে কিছু সময় পর আরশিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, দেখো তো এটা কে? আরশিয়া বেশ স্বাভাবিক ভঙ্গিতে ফোন হাতে নিল ঠিক, কিন্তু ফোনের স্ক্রিনে থাকা মানুষটাকে দেখে স্বাভাবিক থাকতে পারল না। খুব উৎকৃষ্ট হয়ে বলল, এটা তো নীলিমা। তোমার কাছে কি করে নীলিমার ছবি আসলো? জবাবে প্রেম কিঞ্চিত হাসলো কেবল।
প্রেমের ফোনে নীলিমার ছবি দেখে আরশিয়া কৌতূহলী হয়ে বারবার জিজ্ঞেস করছে। বলো না, কোথায় পেলে তুমি নীলিমার ছবি? তুমি কি ওরে চেনো? প্রেম রাফাকে কোল থেকে বিছানায় শুয়ে দিতেই আরশিয়ার আম্মু রুমে ঢুকে পড়ল। প্রেম যেন হাঁপ ছেড়ে বাঁচল আরশিয়ার প্রশ্নের জবাব দিতে হবে না ভেবে। আরশিয়া তার আম্মুকে দেখে চুপসে গেল, কেননা এখন তার আম্মুর সামনে কোনোভাবে নীলিমাকে নিয়ে কোনো কিছু বলা যাবে না। খুব বেশি দেরি না করে আরশিয়া সহ সবার থেকে বিদায় নিয়ে প্রেম চলে এসেছে। এদিকে আরশিয়া ভাবনায় মগ্ন হয়ে আছে, কোনো কিছুর হিসাব মেলাতে পারছে না। আর এমনটাই চেয়েছিল প্রেম, যাতে করে আরশিয়া বারবার প্রেমের কাছে আসে জানার জন্য। আর হলেও তাই। আরশিয়া প্রায় কিছু ঘন্টা পর প্রেমকে কল দিল। কি ব্যাপার, আরু রানী যে? কি করছো? এই তো হবু বউয়ের সাথে কথা বলছি। ফাজলামো করো না, জিজ্ঞেস করছি আমি কল দেওয়ার আগে কি করেছিলে। তখন হবু বউয়ের ছবি দেখছিলাম। আরশিয়া রেগে গিয়ে বলল, হাই, তুমি আমার ছবি পেলে কই? অনেকটা ভাব নিয়ে প্রশ্ন করলো। তোমার ছবি মানে? তোমার ছবি দেখেছি কখন বললাম? বললাম তো হবু বউয়ের ছবি দেখছিলাম। তার মানে তুমি মনে মনে আমার বউ পাওয়ার জন্য রাজি? আরশিয়া অনেকটা লজ্জা আর বোকা হয়ে চুপ করে রইল। প্রেম মজার মুডে আছে, তাই আরশিয়াকে আবার ডেকে বলল, কি ব্যাপার আরশোলা, কিছু বলছো না যে? একদম চুপ। শোনো, আমি তোমার বড় হই, এটা কেন তোমাকে বারবার মনে করিয়ে দিতে হবে? মনে করিয়ে দিচ্ছ কেন? আমি তো ভুলিনি। ভুলো নাই মানে? না ভুললে আমাকে যে নির্দ্বিধায় তুমি তুমি করে বলতেই থাকো, সেটা কি? তাহলে আপনি করে বলবা আমাকে, আমি তোমার বড় আপু হই। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আপনি সিরিয়াস কিন্তু। আপনি। আরশিয়া বুঝতে পারলো প্রেম ফাজলামো করছে, তাই আর কথা না বাড়িয়ে যেটা জানতে কল দিয়েছিল সেটাই বলল। আচ্ছা শোনো, সব বাদ, এখন বলো তো নীলিমার কাহিনীটা। এটার জন্য কল দিয়েছো? ওই ভাবলাম একটু প্রেম করব, কিন্তু তা না, উনি সেই কাল নাগিনীর খবর জানতে কল দিয়েছে। হোয়াট? কাল নাগিনী মানে? তুমি নীলিমাকে কাল নাগিনী বলছো কেন? কি করেছি তোমাকে? আমাকে কিছু করুক আর না করুক, তোমাদেরকে তো করেছে। তাই বলে এভাবে বলবে? কেন, গায়ে লাগলো বুঝি? অবশ্যই লাগবে, আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। প্রেম এবারে কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলল, এরকম একটা মেয়ে কি করে তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে আরু? ফ্রেন্ডশিপ করার আগে কি আমি তাকে ইন্টারভিউ নিয়েছিলাম নাকি যে আমি বুঝবো সে কেমন? কিন্তু এখন তো বুঝছো, এখন অন্তত বেস্ট ফ্রেন্ড করো না। কেন করব না? সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল বলেই বলি। এতে আমার লজ্জা নেই, লজ্জা থাকার দরকার লাগলে তার থাকবে, কারণ সে দোষ করেছে, আমি তো কিছু করিনি। আমার দিক থেকে আমি সম্পূর্ণ লয়াল। এই জন্যই তো ভালোবাসি তোমাকে। আরশিয়া কিঞ্চিত হাসল। প্রেম কি অবলীলায় ভালোবাসি বলে দেয়? কিন্তু আমরা কি আদৌ কাউকে ভালোবাসলে হুট করে বলে দিতে পারি? পারি না হয়তো, কিন্তু বলে দেওয়াই তো উচিত। কথা মনে আটকিয়ে রাখলে যে মন পৌঁছে যায়। কিন্তু আমরা ভাবি যদি ভালোবাসি বলে দেওয়ার পর অপর মানুষটা আমাদের আগলে না নেয়, যদি আমাদেরকে ইগনোর করে। কিন্তু এগুলো কি ভাবা ঠিক? ঠিক কেন হবে বলেন তো? অবশ্যই ঠিক না, কারণ আমি ভালোবাসি, তো আমার ভালোবাসা আমি প্রকাশ করব। এতে অপর মানুষের কাছে থেকে কোনো কিছু প্রত্যাশা কেন করব? ভালোবাসা আমার, আর আমি জানিয়ে দিয়েছি। এবার সে মূল্য দেবে কি দেবে না ওটা তার ব্যাপার। আরশিয়া এত কিছু ভাবতে ভাবতেই প্রেম আবার বলল, গেলেন কই সিনিয়র আপু? আছি। কই আছেন? রুমে। আমার বুকে থাকার কথা তো। এত লজ্জাহীন কেন তুমি? নির্দিষ্ট মানুষের কাছে লজ্জা থাকে না, থাকতে নেই। হয়েছে, কাজের কথা বলো। এর থেকে বড় কাজ আর কি হতে পারে বলেন তো আরশোলা? প্রেম, ফজলামো না করে নীলিমার ব্যাপারটা ক্লিয়ার করো প্লিজ। প্রেম বিরক্ত হয়ে বলল, ধুর, এই নীলিমা শাকচুন্নির জন্য একটু প্রেমও করতে পারছি না। তোমাকে প্রেম করতে হবে না তো, আগে কাহিনী বলো। বলবো, তবে শর্ত আছে। আবার কিসের শর্ত? বলবো যে আমাকে কি দিবে। তুমি কি বাচ্চা যে কোনো কিছু বলার বিনিময়ে তোমাকে কিছু দিতে হবে? হলাম বাচ্চা। এবার বলেন তো আরশোলা আপু, কি দিবেন? ও, কি একটা সমস্যায় পড়লাম তোমাকে নিয়ে। ঠিক আছে, কাহিনী শোনার পরে মুডের ওপর ডিপেন্ড করবে যে তুমি কি পাবে। ঠিক আছে, আগে থেকে ঠিক করে রাখলে ভালো হতো না? এতে রাজি কিনা বলো। রাজি না হয়ে উপায় আছে? ঠিক আছে, বলো এবার।
একদমই না। আবার কি হলো? ফোনে তো বলবো না আসলে আপু। আবার ঢং। তো কিভাবে বলবে শুনি? ওই তো তেমন কিছু না, জাস্ট আমার সাথে দেখা করবেন, তারপর সব কিছু বুঝিয়ে বলবো। এটা কিন্তু বেশি হয়ে গেল। কিভাবে বেশি হলাম? আমার কি একটু একটু আবদার থাকতে পারে না? এটা কেমন টাইপের আবদার? তুমি তো জানো রাফাকে রেখে আমি বের হতে পারবো না। চেষ্টা করো, পারবে।